আজ রাতে আসছে ফাইজারের 1,06,000 ডোজ টিকা। ভারতের সঙ্গে বর্ডার বন্ধ আরও 2 সপ্তাহ। এক সপ্তাহে 7 সীমান্ত জেলায় করোনা সংক্রমণ বেড়ে দ্বিগুণ। আম নিয়ে বিপাকে চাঁপাইনবাবগঞ্জের বাগান মালিক ও ব্যবসায়ীরা স্পেশাল ট্রেনে পাঠাতে অনীহা। কঠোর লকডাউনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। আজ রাতে ঢাকায় আসবে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের 1,06,000 ডোজ টিকা। টিকার চালান নিয়ে গতকাল দিনভর নাটকীয়তার পর এদিন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানালো টিকা আসছে আজ। তবে টিকা কখন থেকে প্রয়োগ কিংবা কাদের অগ্রাধিকার দেওয়া হবে সে বিষয়ে এখনও পরিকল্পনা চূড়ান্ত করেনি অধিদপ্তর। প্রতিবেলায় নতুন বক্তব্য। ফাইজারের টিকার চালান নিয়ে দিনভর চলে নাটকীয়তা। বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের উদ্যোগে ফাইজারের 1,06,000 ডোজ টিকার চালান ঢাকায় আসছে রোববার রাতে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের তরফ থেকে এমন তথ্য জানানো হয়েছিল বৃহস্পতিবার। সে অনুযায়ী সব প্রস্তুতি নেয়ার কথাও বলে অধিদপ্তর। তবে টিকা আসা না আসা নিয়ে রোববার সকাল থেকে অধিদপ্তরের অন্তর্মহলে শোনা যায় নানা গুঞ্জন। ঢাকায় এটা সংরক্ষণ করার আমাদের সক্ষমতা। তবে দুপুর 1:30টার দিকে স্বাস্থ্যের মহাপরিচালক জানান রোববার রাতেই আসছে টিকা। এই কথা কেন মনে হচ্ছে আপনাদের? আনসার্টেন এসএমএস পেনি যে আজকে রাত্রে ফাইজার টিকা আসবে এবং সেই লক্ষ্যে আমাদের যেগুলো কাজ করার দরকার সেগুলো আমরা করে রাখছি। কিন্তু আধ ঘন্টা পরই পাল্টে যায় বক্তব্য। অনলাইন ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান 10 থেকে 12 দিন পেছাচ্ছে চালান আসা। দুঃখের বিষয় হচ্ছে সেই ফ্লাইট শিডিউলটা আমরা এখন পর্যন্ত পাইনি। আজকে আমরা কিন্তু এই কোভিড-19 কোভ্যাক্সের যে ফাইজারের ভ্যাকসিনটা এটা কিন্তু বাংলাদেশ আজ পাচ্ছে না। ঘণ্টাখানেকের মধ্যেই আবার ফোন। মুখপাত্রই জানালেন পরিবহন সমস্যা কাটিয়ে নির্ধারিত সময়ে আসছে ফাইজারের টিকা। আমরা এখন ডিএইচএল এর তরফ থেকে খবর পেয়েছি নিশ্চিতভাবে যে এটা ভ্যাকসিনটা আজকে আমাদের রাত্রে 11:30টার দিকে আসছে। বিকেল 5টায় সচিবালয়ে স্বাস্থ্যের মহাপরিচালকও আবারও জোর গলায় বলেন রাতেই আসছে টিকা। কে বলছে আসছে না? না আবার আসতেছে। না আসছে তো, আমি তো যতটুকু জানি আজকে রাত্রে 11:30টার সময় আসবে। ঘণ্টাখানেকের মধ্যেই ভিন্ন বক্তব্য। এবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় সোমবার রাতে আসবে টিকার চালান। তো ডিএইচএল এর মাধ্যমে আসবে এবং এটা ফাইনাল কাগজটা আমরা আজকে পেয়েছি। তাতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকে রাতের বেলা এসে অন্য কোনো কারণ নাই, শিপমেন্ট প্রসিডিউরে এটা আগামীকাল রাতে আসবে। এদিকে ফাইজারের টিকা কখন থেকে প্রয়োগ কিংবা কাদের অগ্রাধিকার দেওয়া হবে সে বিষয়ে এখনও পরিকল্পনা চূড়ান্ত করেনি অধিদপ্তর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে করোনা শনাক্তের হার ফের 10% ছাড়িয়ে গেছে। একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় 1,500, মারা গেছেন 34 জন। এ অবস্থায় সীমান্তের 7 জেলায় কঠোর লকডাউনের সুপারিশ করেছে জাতীয় পরামর্শক কমিটি। তবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও চলমান বিধিনিষেধের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়িয়েছে সরকার। একই সঙ্গে ভারতের সঙ্গে 14 জুন পর্যন্ত সীমান্ত বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। 5 এপ্রিল থেকে চলমান লকডাউনে এখন পর্যন্ত মেয়াদ বেড়েছে 8 দফা। তবে শিথিলতা এখন বেশিরভাগ ক্ষেত্রে। একমাত্র সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান আর পর্যটন কেন্দ্র ছাড়া সবকিছুই খুলে গেছে। পুরো লকডাউন তুলে নেয়ার সময় হয়নি এখনো। দেশে সংক্রমণের হার 5%-এর নিচে থাকলে পরিস্থিতি স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। বর্তমানে সংক্রমণের হার এর দ্বিগুণের বেশি হওয়ায় লকডাউন চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত এসেছে। জাতীয় টেকনিক্যাল কমিটি এ বিষয়ে যেটি আছে তাদের পরামর্শক্রমে সরকার আরও 1 সপ্তাহের জন্য এটা সেভাবেই চলমান থাকবে। আর বিষয়টি আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে সংক্রমণকে আমরা চাচ্ছি যে 5%-এর কাছাকাছি নিয়ে আসার জন্য। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে জাতীয় পরামর্শ কমিটি সীমান্তের 7 জেলা লকডাউনের সুপারিশ করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আমি আজকে গত 7 দিনের ইনফেকশনের পরিসংখ্যানটা তুলে ধরেছিলাম। ওনারা দেখেছেন, বলছেন যে আমরা উইল লেট ইউ নো। সম্ভবত স্থানীয় পর্যায়ে এটা বোধহয় করা হবে। এটার কোনো সঠিক সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। এদিকে ভারতের সাথে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত বাড়ানো হয়েছে আরও 2 সপ্তাহ। তবে বেনাপোল, হিলি, ফুলবাড়ি ও আগরতলা 4টি স্থলবন্দর দিয়ে জরুরি এনওসি নিয়ে ভারতে আটকে পড়া মানুষ ও পণ্য দেশে আসতে পারবে। রেস্ট্রিকশনস আমরা বলবৎ রেখেছি। পণ্য পরিবহন এর আওতা মুক্ত থাকবে। তবে পণ্য পরিবহনের ক্ষেত্রেও বিভিন্ন রকমের স্বাস্থ্য প্রোটোকল যাতে মেনে চলা হয় সে ব্যাপারেও আমাদের একটা দিক নির্দেশনা ছিল।
এদিকে সবশেষ 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 34 জন। 14,000-এর বেশি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 1444 জন। এতে 5 দিন পর পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আবারও বেড়ে 10% ছাড়িয়ে গেছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এক সপ্তাহে রাজশাহী, খুলনা ও সাতক্ষীরা সহ 7 সীমান্ত জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে দ্বিগুণ হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। এ অবস্থায় ঝুঁকি এড়াতে সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি প্রয়োজনে সীমান্ত বন্ধের দাবি করেছেন তারা। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের পর রাজশাহী, নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া ও খুলনা জেলায় করোনা আক্রান্তের হার এক সপ্তাহে দ্বিগুণ বেড়েছে। শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছেন 12 জন। চাঁপাইনবাবগঞ্জে শনিবার আক্রান্তের সংখ্যা 32 জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যাও 32। যশোরে 184 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 34 জন। কুষ্টিয়ায় 93টি নমুনায় 13, সাতক্ষীরায় গত 24 ঘন্টায় 90 জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয় 37 জন। জেলাগুলোর স্বাস্থ্য কর্মকর্তারাও বলছেন গত এক সপ্তাহে করোনা আক্রান্তের হার উদ্বেগজনক হারে বাড়ছে। দিনাজপুর জেলায় মে মাসে আমাদের 18 জনের মৃত্যু হয়েছে এবং আমাদের একজন চিকিৎসকও মারা গিয়েছে। সেই চিন্তায় আমি মনে করি যে আসলে আমাদের সংক্রমণের হার এবং মৃত্যু হারও অনেক বেড়েছে। 355টি নমুনা পাঠিয়েছিলাম, এর মধ্যে থেকে 91টিতে পজিটিভ হয়েছে, প্রায় 25%-এর হার, সংক্রমণের হার। এবং গত এক সপ্তাহের মধ্যে 4 জন মৃত্যুবরণও করেছেন। 337 জনের ভিতর থেকে 17 জনকে আমরা পজিটিভ পাই এবং তাদেরকে আমরা ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিনা এটা বোঝার জন্য আইডিসিআর তাদের স্যাম্পল পাঠানো হয়েছে। করোনার ভারতীয় ধরনের বিস্তার নিয়ে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠায় স্থানীয়রা। প্রতিবেশী দেশ যাতে ওই দেশের কোনো মানুষ আমার বাংলাদেশে, ছোট্ট বাংলাদেশে ঢুকতে না পারে, তার জন্য সরকারকে খুব কড়াভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভারত ফেরত লোকজন প্রবেশ করছে, তাতে এই সীমান্ত অঞ্চলের উত্তরের এই জনপদটি বেশ ঝুঁকির মুখে আছে। ইন্ডিয়ার বর্ডার থেকে ওই পাশ থেকে এপাশে কেউ না আসে, আর আমাদের এপাশ থেকে ওই পাশে কেউ না যায়। প্রশাসনিক এবং স্বাস্থ্য বিভাগের আরও তৎপর হওয়া দরকার। এদিকে বিশেষ লকডাউন ও নানা পদক্ষেপ নিয়েও সবাইকে সচেতন করা সম্ভব হচ্ছে না সীমান্ত ঘেঁষা এলাকায়। যেখানে গণজমায়েত হয় সেখানে আমরা মাস্ক নিশ্চিত করছি এবং সোশ্যাল মেনটেন করছি। হিলি, মোংলা ও কক্সবাজার এলাকাতেও সংক্রমণ ও শনাক্তের হার বাড়ায়। কোথাও বিশেষ লকডাউন, কোথাও জনগণকে সচেতন করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে মহাবিপদে আছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। জেলায় 7 দিনের কঠোর লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি ব্যবসায়ীরা আসতে না পারায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। আম পরিবহনের জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হলেও এতে ব্যাপক ভিত্তিতে আম পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা। তাই নানা জটিলতায় রেলপথে আম পাঠাতে আগ্রহী নন তারা। রেলের স্টেশন মাস্টারও বিষয়টি স্বীকার করলেন। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। বাগানে পরিপক্ক হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের বাজারে বিক্রির জন্য উঠছে গুটি ও গোপালভোগ জাতের আম। কিন্তু করোনার সংক্রমণ বাড়ায় 7 দিনের কঠোর লকডাউনে জেলার বাইরের পাইকাররা আম কিনতে আসতে পারছেন না। এছাড়া পরিবহন সংকটের কারণে গাছপাকা আম বিক্রি করতে পারছেন না বাগান মালিক ও ব্যবসায়ীরা। বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে এসব আম। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আম ব্যবসায়ীরা। আম নিয়ে এসে আম বিক্রি নাই, ঢাকা থেকে লোক আসতে পারছে না। সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে, লোকজন আসতে পারে, কাস্টমার আসতে। বাগানে আম প্রচন্ড পেকে গেছে, এখন আমরা যে আমটা বাজারজাত করব আমরা লোক পাচ্ছি না। ব্যবসায়ী ও আড়তদাররা জানান, গত বছর এই মৌসুমে প্রতিদিন গড়ে 200 ট্রাক আম পরিবহন করলেও এখন যাচ্ছে মাত্র 10 ট্রাক। পণ্য পরিবহন করতে পারছে না, ট্রাকে আম যেতে পারছে না ভালো মতো, যে বিধিনিষেধের কারণে। আগে প্রায় প্রতিদিন গড়ে 200 ট্রাকের কাছাকাছি আম লোড হতো, এখন এরকম লোড হচ্ছে না। সংকট উত্তরণে গত 28 মে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম পরিবহনের জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হলেও নানা জটিলতার কারণে ব্যবসায়ীরা রেলপথে আম পাঠাতে আগ্রহী নন। বিষয়টি স্বীকার করে স্টেশন মাস্টার জানান, প্রতিদিন গড়ে ব্যবসায়ীরা মাত্র 10 মেট্রিক টন আম বুকিং দিচ্ছেন। যে আম পাকা শুরু হয়েছে, গুটি জাতের আম এবং গোপালভোগের আম জাতের পাইকাররা না আসার কারণে আমের আমরা সঠিক মূল্য পাচ্ছি না। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আমরা গত 29 তারিখ আমরা আম পাঠাইছি 10 টন এবং
আশানুরূপ যেটুকু আশা করছিলাম আমরা ততটুকু সাড়া পাচ্ছি না। জেলায় এই মৌসুমে 34,000 হেক্টর জমির বাগানে 2.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। আক্রান্তের সঙ্গে কমেছে মৃতের সংখ্যাও। সব নাগরিকদের টিকা নিশ্চিত করতে বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন সংগ্রহ করছে দেশগুলো। বিধিনিষেধ উঠে যাওয়ায় বাড়ছে পর্যটকদের আনাগোনাও। পর্তুগাল থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। গেল কয়েকদিনে ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। প্রায় অধিকাংশ দেশেই আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও। সেই সঙ্গে ভ্যাকসিন কার্যক্রমেও গতি বাড়িয়েছে অধিকাংশ দেশ। 15 বছরের বেশি প্রায় সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনতে বিভিন্ন ধরনের ভ্যাকসিন আমদানি করছে ইউরোপের দেশগুলো। এছাড়া গ্রীষ্মে পর্যটনকে স্বাভাবিক করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। নিয়মকানুন উঠে যাওয়ায় রেস্তোরাঁয় বসে খাওয়া সহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকরা। শুধু রেস্তোরাঁই নয়, খুলে গেছে বার, শপিং মল, মিউজিয়াম, লাইব্রেরি সহ অনেক বড় বড় স্থাপনাই। এছাড়া সীমান্তেও অধিকাংশ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে অধিকাংশ দেশ। তবে অবশ্যই পর্যটকদের এখনও বহন করতে হচ্ছে করোনা নেগেটিভ সার্টিফিকেট। সেই প্রক্রিয়া সহজ করতে করোনা টেস্টের খরচ কমিয়েছে অনেক দেশ, এমনকি বিনামূল্যেও করোনা টেস্ট করছে অনেক দেশ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চাঙ্গা হতে শুরু করেছে অনেক দেশের পর্যটন খাতও। সেই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে অনেকের জন্য। প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশে বসবাস করা অভিবাসীরাও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। সামনের দিনগুলিতে এই পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা তাদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ফ্রান্সে। খুলতে শুরু করেছে ব্যবসা এবং পর্যটন কেন্দ্র। দেশটিতে সোমবার থেকে প্রাপ্তবয়স্ক যে কেউ নিতে পারবেন করোনার টিকা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বাবু, সোহার, আপনি আসলে যেমনটি বলছিলেন যে ধীরে ধীরে ফ্রান্সের করোনা পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। খুলছে ব্যবসা প্রতিষ্ঠান আর পর্যটন যে কেন্দ্রগুলো আছে সেগুলো এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো। আমরা আসলে এখন যেটি দেখছি যে গেল জানুয়ারির পর এই প্রথম ফ্রান্সের হাসপাতালে আইসিইউতে রোগী ভর্তির সংখ্যা 3000-এর নিচে নেমে এসেছে, অর্থাৎ 2993 জন। গেল শুক্রবার যেটি আমরা দেখেছিলাম 3104 জন, শনিবার সেটি আবার 3028 জন, অর্থাৎ ক্রমান্বয়ে কিন্তু কমছে। এবং গেল 24 ঘন্টায় হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন 43 জন রোগী। আমরা কিন্তু একটা সময় দেখেছিলাম যে এই রোগী ভর্তি আইসিইউতে 6 থেকে 7000 ছিল, সেটি কিন্তু এখন অনেকটাই কমে এসেছে। সে কারণে আমরা বলতে পারি যে এখন আসলে পরিস্থিতি অনেকটাই আসলে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা এখন 16,775 জন আছে, যেটি শুক্রবারে ছিল 17,772 জন এবং পরবর্তীতে 16,847 জন। এবং গেল 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 199 জন এবং 24 ঘন্টায় মারা গিয়েছেন 44 জন। অর্থাৎ ক্রমান্বয়ে আমরা দেখছি যে সবকিছু কমছে। আগে যেখানে আমরা দেখেছিলাম গেল কয়েক সপ্তাহ আগেও করোনা রোগী 30-40,000, 50,000 এমনকি আরো বেশি শনাক্ত হতো, সেটিও কিন্তু এখন অনেকাংশেই কমে এসেছে। পাশাপাশি ভ্যাকসিনেশনের বিষয় যদি আমি আপনাকে বলি, আজ থেকে কিন্তু ফ্রান্সে প্রাপ্তবয়স্ক যে কেউ করোনার ভ্যাকসিন নিতে পারবেন বলে আগেই সরকারের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। বা আমরা দেখেছি এরই মধ্যে কিন্তু অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন আসলে এই ভ্যাকসিন নেয়ার জন্য। এখন পর্যন্ত দেশটিতে প্রথম ডোজের করোনার ভ্যাকসিন নিয়েছেন 2,50,00,000-এরও বেশি মানুষ, যা মোট জনসংখ্যার 37% উপরে। আর দ্বিতীয় ডোজের করোনার ভ্যাকসিন নিয়েছেন 1,85,00,000-এর উপরে মানুষ, যা মোট জনসংখ্যার 17% কাছাকাছি। এবং আমরা যে বিষয়টি দেখছি যে এখন আসলে বড় বড় যে মাঠ কিংবা অন্যান্য স্থান রয়েছে সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষজন করোনার ভ্যাকসিন নিচ্ছেন এবং সরকার বলছে যে এই গতি আসলে আরো বাড়ানো হবে এবং তাদের লক্ষ্য হচ্ছে যে খুব দ্রুত গতিতে বেশি সংখ্যক মানুষকে করোনার ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা। তার পাশাপাশি যদি স্বাভাবিক জীবনযাত্রার বিষয়টি আমি আপনাকে বলি যে আমরা যেটি দেখেছিলাম ঈদের সময় আসলে লকডাউনের কারণে প্রবাসী বাংলাদেশের প্রতি বছর যেভাবে ঈদ পুনর্মিলনী কিংবা একে অপরের সাথে দেখা করার জন্য যে অনুষ্ঠানগুলো করে থাকেন, লকডাউনের কারণে তারা ঈদের পরে করতে না পারলেও এখন যেহেতু পরিস্থিতি আসলে স্বাভাবিকের দিকে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান খুলছে, পর্যটন নগরীগুলো খুলছে বা স্থানগুলো খুলে দেওয়া হচ্ছে,
সে কারণে এখানে যে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন এবং তাদের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো থেকে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়া এবং করোনা পরিস্থিতির উন্নতি হয় তারা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানগুলো করছেন এবং সেখানে তারা আসলে মিলিত হচ্ছেন। অর্থাৎ দীর্ঘদিন গৃহবন্দির যে একটি অবস্থা ছিল, দীর্ঘদিন তাদের মধ্যে আসলে এই যে করোনার কারণে মানসিক অবসাদের তৈরি হয়েছিল, এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়া এবং করোনার আক্রান্তের হার কমে যাওয়ার ফলে তারা আসলে একে অন্যের সাথে দেখা করছেন, তারা মিলিত হচ্ছেন এবং দীর্ঘদিন এই যে তাদের সাথে যে দেখা হয়নি এবং সামাজিকভাবে যে অনুষ্ঠানগুলিতে তারা আসলে মিলিত হতে পারতেন তারা সেটি করতে পারেন, এখন একে অন্যের সাথে দেখা করছেন, তারা আসলে মিলিত হচ্ছেন এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা সেখানে কথা বলছেন। তো আমরা আরেকটি বিষয় আপনাকে মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখি, আগামী 9 জুন থেকে কিন্তু এখন যেটি রাত্রিকালীন যে কারফিউ যেটি রয়েছে অর্থাৎ সন্ধ্যা 9টা থেকে যেটি শুরু হয় সেটি আসলে আগামী 9 জুনের পর থেকে সেটি রাত 11টায় আসলে শুরু হবে এবং তখন আসলে আরো স্বাভাবিক হবে এমনটাই মনে করা হচ্ছে। তো ফ্রান্সের প্যারিস থেকে লুৎফরমান বাবু, সময় সংবাদ। ফ্রান্সের প্যারিস থেকে সেখানকার করোনা পরিস্থিতির বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। ইতালিতেও উন্নতির পথে সামগ্রিক করোনা পরিস্থিতি। এর মধ্যেই দেশটিতে বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। আগামী 21 জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোয় দেশের ছুটিতে আসা প্রবাসীরা পড়েছেন বিড়ম্বনায়। রোম থেকে জুমানা মাহমুদের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউয়ে লাগামহীন হয়ে পড়ে ইতালির করোনা পরিস্থিতি। তবে নানা বিধিনিষেধ আর কঠোর পদক্ষেপে দেশটিতে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে। আবারও যাতে সংক্রমণ না বাড়ে সেজন্য বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার নাগরিকদের জন্য ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরও বাড়ানো হয়েছে। 30 মে পর্যন্ত এই নিষেধাজ্ঞার মেয়াদ থাকলেও তা বাড়িয়ে 21 জুন পর্যন্ত করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতালি সরকারের এই সিদ্ধান্তে দেশে ছুটি কাটাতে যাওয়া প্রবাসীরা পড়েছেন নানা বিড়ম্বনায়। তবে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াচ্ছে। এতে খুশি প্রবাসী ব্যবসায়ীরা। আমাদের ব্যবসা আগের থেকে 5-6 মাস খুবই খারাপ হয়েছে, এখন করোনার পর থেকে খোলার পর থেকে এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ব্যবসা মোটামুটি আগের মতন হয়ে গেছে। এদিকে ইতালিতে ভ্যাকসিন কার্যক্রম চলছে দ্রুত গতিতে। সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমি বাঙালি কমিটির সবাইকে রিকোয়েস্ট করব, ব্যক্তিগতভাবে সবাই আপনারা ভ্যাকসিন নেন। ভ্যাকসিন নেওয়ার কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে। আগামী সেপ্টেম্বর থেকে ইতালিতে সব শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, ইতালি। পরবর্তী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী করতে বিশ্ব নেতাদের আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্বন সমতা ও সবুজায়ন শীর্ষক সিউল সামিট 2021-এর ভার্চুয়াল অনুষ্ঠানে রোববার ভিডিও বার্তায় কথা বলেন তিনি। সবুজ উন্নয়নের লক্ষ্য পূরণে সমাজ ও বিশ্বের ইতিবাচক মনোভাব দরকার বলেও উল্লেখ করেন সরকার প্রধান। P4G needs to campaign more about its action-oriented approach, engaging more financiers, innovators, policymakers, and creative entrepreneurs in the 5 P4G focus areas and share the best practices. For achieving green growth and global goals 2030, in addition to whole of society approach, a whole of world attitude is needed. The participating leaders in the P4G summit need to work more closely towards a greener future for our next generation. দীর্ঘদিন পর ওয়াসার কাছ থেকে ঢাকা মহানগরীর 26টি খাল 2 সিটিকে হস্তান্তরের পর এবার বিভিন্ন সংস্থার অধীনে থাকা আরও 17টি খাল হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে সরকার। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি দৃষ্টিনন্দন ও বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে এসব খালের 2 পার বাধাই করে পানি প্রবাহ চলমান রাখতে প্রকল্প হাতে নেওয়ার কথা জানালেন ঢাকা উত্তরের মেয়র ও স্থানীয় সরকারের মন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, সবার আগে দরকার খালের সীমানা নির্ধারণ করে সমন্বিত পরিকল্পনা গ্রহণ। প্রসূন আশিসের রিপোর্ট। জাতীয় নদী রক্ষা কমিশন সম্প্রতি নথিপত্র বিশ্লেষণ করে ঢাকা মহানগরীতে 65টি খালের অস্তিত্ব চিহ্নিত করেছে। এসব খাল একসময় রাজধানীকে জলাবদ্ধতা থেকে রক্ষা করত।
অথচ দখল ও দূষণে প্রায় হারিয়ে যাওয়া এসব খালের যেটুকু অস্তিত্ব রয়েছে তাও পরিণত হয়েছে মশার প্রজনন ক্ষেত্রে। তাই খালগুলো দখল ও দূষণমুক্ত করতে ওয়াসার কাছ থেকে 26টি খালের দেখভালের দায়িত্ব নিয়েছে 2 সিটি কর্পোরেশন। আরও 17টি খাল হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এসব খালের 2 পার বাধাই করে দৃষ্টিনন্দন করতে শীঘ্রই প্রকল্প হাতে নিচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সিটি কর্পোরেশনের খালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে 2 পা বাঁধিয়ে হাতি জিলের মতন যদি পায়ে হাঁটার মতন রাস্তা করা হয়, ওয়াকওয়ে করা হয়, তাহলে নাগরিক জীবনে স্বতঃস্ফূর্ত অবস্থা ফিরে আসবে। বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজ হিতৈষী সবাইকে সিটি কর্পোরেশন ইচ্ছা করে সম্পৃক্ত করতে পারবে। প্রতিটি খালের জন্য প্রজেক্ট নেওয়া হচ্ছে। মৃতপ্রায় খালে পানি প্রবাহ সৃষ্টিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা জানালো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পানির স্রোতটাকে প্রবাহত রাখা, সীমানা পিলারের মাধ্যমে সীমানা পিলার দেওয়ার জন্য অলরেডি বাংলাদেশ আর্মির সাথে কথা হয়েছে। এসএ দাগ, সিএস দাগ, আরএসএ যেটাই ম্যাক্সিমাম হয় সেটা দিয়ে আমরা করব। খালগুলাকে কিভাবে আমরা দখলমুক্ত করতে পারি এবং দূষণমুক্ত। খালগুলোকে মুক্ত রেখেই এসব উদ্যোগ বাস্তবায়নে সমন্বিত পরিকল্পনা নেয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের। যদি সত্যিকার অর্থে খালগুলোকে জনবান্ধব জায়গায় পরিণত করতে হয়, তবে পুরো বিষয়টিকে সার্বিকতা নির্ভরে দেখতে হবে। রিটেনশন এরিয়ায় যেখানে এসে খালের পানিগুলি জমা হওয়ার পরে পাম্প করে বেরোতে হবে পূর্ব দিকে, আর পশ্চিম দিকে নদীর সাথে স্লুইস গেট দিয়ে কানেক্টেড হবে। এই পুরো বিষয়টি ডেলিনিয়েটেড, অর্থাৎ একদম সীমানা নির্ধারণ করে বুঝিয়ে দিতে হবে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করেই খালগুলো দখলমুক্ত করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, এবার উপবৃত্তির টাকার ওপর নজর প্রতারক চক্রের। মন্ত্রণালয় শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয় নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে অর্ধ কোটি টাকা লোপাট, গ্রেফতার 3। ভোর থেকেই জমে ওঠে খুলনার রূপসা পাইকারি মাছ বাজার। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানিতে ঘের ডুবে যাওয়ায় বাজারে চিংড়ি সহ মাছের সরবরাহ কমেছে, ফলে দামও চড়া। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়েছে খুলনা রূপসা পাইকারি মাছ বাজারে। ইয়াসের প্রভাবে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অসংখ্য ঘের। এ কারণে দেশি মাছের সরবরাহ এবং বিভিন্ন জাতের মাছের সরবরাহ কমে গেছে খুলনা রূপসা পাইকারি মাছ বাজারে। কেজি প্রতি মাছের দাম বেড়েছে 50 টাকা থেকে 200 টাকা। লোকজন খুব আতঙ্কের মধ্যে আছে, সারা টাকায় বানবন্দি ভেঙে গেছে। দুর্যোগের কারণে, খরার কারণে এই মাছের ততটা হয়নি। ঘের বাড়িতে চাষ করে, বৃষ্টির কারণে তারা মাছ ছাড়তে পারেনি, এই জন্যই মাছটা কম। এছাড়া 65 দিন সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকার কারণে জেলেরা মাছ ধরতে পারছেন না, আর যে কারণে খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ নেই বললেই চলে। ইলিশের সরবরাহ না থাকার কারণে অন্যান্য মাছের সরবরাহ কমে গেছে। এছাড়া মাছের দামও বৃদ্ধি পেয়েছে। এখন ইলিশের সিজন, এখন ব্যবসা করে মাছ ধরতে যাবে, এখন হঠাৎ করে যদি 65 দিন বন্ধ করে দেয়, তো জালেরা কি করবে? ইলিশের কারণে এই মাছের প্রভাব পড়ছে বাজারে। চলতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যবসায়ীরা যে অগ্রিম বিনিয়োগ করেছিল, এবছর লোকসানের মুখে পড়বে বলে দাবি করেছেন ব্যবসায়িক নেতারা। ব্যবসায়ীরা যে দাদন দেশে, এই দাদন তোলা খুব কঠিন হয়ে যাবে। দক্ষিণাঞ্চলের আমিষের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন খুলনা থেকে মাছ সরবরাহ হয়ে থাকে। এছাড়া বিদেশেও বিভিন্ন প্রকার মাছ রপ্তানি হয়ে থাকে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মানুষের জীবনের কোনো ক্ষতি না হলেও বিপর্যয় নেমে এসেছে চিংড়ি চাষি ও ঘের মালিকদের জীবনে। উপকূলীয় এলাকার বাঁধ ভেঙে তলিয়ে গেছে মোংলার 3টি ইউনিয়নের প্রায় 1,500-এরও বেশি চিংড়ি ঘের। এতে চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছেন মৎস্য চাষিরা। উপজেলা প্রশাসন বলছে, টেকসই বেড়িবাঁধ আর সরকারি সহায়তার জন্য দ্রুত তালিকা তৈরি করে পাঠানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। মোংলার প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট। মোংলা সহ দেশের বেশ কয়েকটি জেলায় চাষ করা বাগদা ও গলদা চিংড়ি বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা আয় হয়। ঘূর্ণিঝড় ইয়াস দেশে সরাসরি আঘাত না হানলেও বড় ধরনের ক্ষতি হয়েছে মৎস্য চাষিদের। একদিকে ঘেরে ভাইরাস, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে চরম বিপর্যয়ের মুখে ঘের মালিকরা। জোয়ারের তোড়ে সুন্দরবন সংলগ্ন পশুর নদীর বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায় 1274 হেক্টর জমির 1675টি চিংড়ি ঘের।
সমিতির ঋণ আর ধার দেনা করে তৈরি করা ঘের থেকে উপজেলার 3টি ইউনিয়নে ভেসে গেছে কয়েকশো মন চিংড়ি ও অন্যান্য মাছ। এতে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন মোংলা উপজেলার মৎস্য চাষী ও ঘের মালিকরা। এত জোরে পানি এসে মাছগুলো আমার সামনের পথ দিয়ে বেরোয় চলে গেল, দেখলে কান্না আসে। ফসল নদীর পাশ দিয়ে যেন সুন্দর একটা বেড়িবাঁধ দিয়ে দেয়, তাইলে সাধারণ মানুষের বাড়িঘর দুয়ারা এইভাবে ডুববে না। আমাদের সারা এই বছরের যে ইনকাম, যে আয়ের উৎস, সব কিছু ভাসে নদীতে চলে গেছে। উপজেলা চিংড়ি শিল্পকে টিকিয়ে রাখতে টেকসই বাঁধের প্রয়োজন বলে মনে করেন মৎস্য কর্মকর্তা। বেড়িবাঁধই সবচেয়ে বেশি জরুরি, কারণ হচ্ছে আমার এখানে বেড়িবাঁধের কারণেই আজকে যতটুকু যে কয়েকশো পরিবার প্লাবিত হয়েছে শুধু বেড়িবাঁধের দুর্বলতার কারণে হয়েছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা হচ্ছে যাতে ঘূর্ণিঝড় প্লাবিত হয়ে আর ক্ষতি না হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি আশা করব এই বেড়িবাঁধটা যদি খুব সুন্দরভাবে নির্মাণ করা হয় তাহলে আমাদের এই মৎস্য এবং চাষিরা এবং মালিকরা এই ক্ষয়ক্ষতি থেকে খুব শীঘ্র উত্তরণ পাবে। মোংলা পৌরসভা এলাকাসহ উপজেলায় 6টি ইউনিয়নে 6,500 হেক্টর জমিতে 8,000 চিংড়ি ঘের রয়েছে। এখানে বছরে 4 থেকে 4,500 মেট্রিক টন বাগদা ও গলদা চিংড়ির পাশাপাশি 12 থেকে 15,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। সময় সংবাদ, মোংলা। মৌলভীবাজার জেলার পাহাড় টিলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নাগামরিচের। আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য ফসলের সঙ্গে নাগামরিচের বাম্পার ফলন হয়েছে। এতে চাষিরাও লাভবান হচ্ছেন। তবে করোনা সংক্রমণের কারণে রপ্তানি কিছুটা কমে গেছে। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়ের ভাঁজে ভাঁজে সারি সারি আনারস ও লেবু গাছ, তারই ফাঁক ফোকরে সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে অত্যন্ত সুগন্ধি ফসল নাগামরিচ। কালো, থাই ও বিজলি সহ 4 জাতের নাগামরিচ চাষাবাদ হচ্ছে মৌলভীবাজারে। জেলার সব উপজেলায় হলেও পাহাড় টিলা বেষ্টিত শ্রীমঙ্গলেই এর চাষ হয় বেশি। চাষের শুরুতে কম হলেও এপ্রিল ও মে মাসে বৃষ্টি হওয়ায় এবছর নাগামরিচের ফলন খুবই ভালো হয়েছে। এতে চাষি, শ্রমিক সবাই খুশি। নাগামরিচের ফসল এবার আমরা মোটামুটি আল্লাহ ভালো ফসল হয়েছে। এই পর্যন্ত আমি 3 রাউন্ড বেচছি। গত বছর 85,000 টাকার মতো বিক্রি আসছিল, এবার মনে করেন লাখ বা 1,20,000 মতন হইতে পারে, এরকম একটা চিন্তাধারা আছে। শ্রীমঙ্গল শহরেই গড়ে উঠেছে মৌসুমি এ ফল ক্রয় বিক্রির আড়ত। দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এ মরিচ। তবে এবছর করোনার কারণে রপ্তানির পরিমাণ কিছুটা কম বলছেন সংশ্লিষ্টরা। মোটামুটি বেশি মাল আসে, তাহলে 5 লাখ মতো টাকার মাল আসে পার ডে। 7.5-8 কোটি টাকার মরিচ বেচা কেনা হয় সারা সিজনে। যদি বৃষ্টি থাকতো তাহলে আমদানি আরো আগ থাকি হইতো। ইউরোপ কান্ট্রিতে প্রচুর নাগামরিচ বর্তমান করোনাকালীন বিপর্যয়। ছত্রাক জাতীয় রোগ দমন ছাড়াও লাভজনক এ ফসলের উৎপাদন বাড়াতে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানালো কৃষি বিভাগ। গুরুত্ব দিয়ে আমরা কৃষকদেরকে এ ব্যাপারে আমরা আরো প্রশিক্ষণ দিচ্ছি এবং জাতটাকে কিভাবে উন্নয়ন করা যায় সেই প্রচেষ্টা আমাদের আছে। কৃষি বিভাগের তথ্য মতে মৌলভীবাজার জেলায় 150 হেক্টর জমিতে নাগামরিচ উৎপাদন হয়েছে 1,200 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। মুন্সিগঞ্জে সিরাজিদ খানের বিখ্যাত ঘোলের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। দুধের দই থেকে তৈরি সুস্বাদু ঘোলের স্বাদ নিতে ভোর থেকেই ভিড় করেন ক্রেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এই যে ঘোলকে কেন্দ্র করে আপনারা দেখছেন যে পিছনে মানুষের অপেক্ষা, এবং এই জনপদটি কিন্তু একটি ঐতিহ্যবাহী জনপদ, এবং এই জনপদের যে প্রাচীন নানা রকম ঐতিহ্য বহন করছে, সেখানে খাবারের এই ঐতিহ্য কিন্তু এখন এখানে ধরে রাখা হয়েছে। এবং খাঁটি দুধ থেকে যে ঘোলটি তৈরি হয় সেটি কিন্তু স্বাস্থ্যগতভাবে যে এটি খুবই উপকারী, সেটিও কিন্তু এখানকার সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিজ্ঞান সেটি মনে করছেন। এবং এই যে ঘোলের ভিটামিন সেটি শরীরের জন্য খুবই উপকারী। আর বিশেষ করে যে এই প্রচন্ড দাবদাহ, এই গরমের মধ্যে ঘোলের যে বিকল্প সেটি খুবই কম, এবং এই জন্য কিন্তু ঘোলের চাহিদা বেড়ে যাচ্ছে। এবং এখানকার যে স্থানীয়ভাবে যে গরু পালন করা হয় এবং এখানে যে খামার রয়েছে, সেখানকার খাঁটি দুধে এখানে যে দই তৈরি হয়, সেই দই থেকে কিন্তু ঘোলটি হয়। এবং আপনারা দেখছেন যে এই ঘোল খাবার জন্য কিন্তু এখানকার স্থানীয় লোকজন সকাল থেকে ভিড় করছে। এবং এইখানকার বৈচিত্র্যতা হচ্ছে যে এই ঘোলের সঙ্গে এখানে পাতখির, যেটি শত বছরের প্রাচীন একটি ঐতিহ্যবাহী খাবার, এখানে যেটি দুধ থেকে তৈরি হয়,
এই যে দইয়ের সঙ্গে এই যে লেবু এবং লবণ এবং মিনারেল ওয়াটার মিলে যেই ঘোলটি তৈরি করা হয় সেই সঙ্গে কিন্তু এখানকার পাতকিটিও সংযুক্ত করা হয় এবং এই কারণে কিন্তু এই ঘোলের স্বাদটা একটু বেশি এখানে এবং এই বৈচিত্র্য স্বাদের জন্য কিন্তু লোকজন এখানে আসেন এবং রাজধানী ঢাকার দূরত্ব এখানে খুব কম। এই যে ঢাকা মাওয়া যে এক্সপ্রেস রোড রয়েছে সেই রোড হয়ে নিমতলা দিয়ে এখানে কিন্তু মাত্র 24 কিলোমিটার। তো এখানে যারা ঘোল কিনতে এসেছেন তাদের মধ্যে রয়েছেন সুবীর চক্রবর্তী এখানকার। আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে এই ঘোলের এখানে ঐতিহ্য এবং চাহিদা বেশি কেন? আসলে এটা তো শত বছরের ঐতিহ্য। এখানে এই ঘোল এবং পাতক্ষীর এবং দই এটা অনেক চাহিদা। আপনি দেখতে পারবেন যে এখানে ঢাকা থেকে প্রতি শুক্রবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দই মিষ্টি একটা ব্যাপক বেচাকিনি হয়। আর এই ঘোলটি ভাগ্যকুল মুন্সিগঞ্জে এই বিক্রমপুরের ভাগ্যকুলের সিরাজদি খানের আর আলদি বাজারে এই ঘোলের বিশেষত্ব হলো যে মাঠা এবং গোল এই দুধ এবং এই ঘোলের স্বাদ অন্য কোথাও ঘোলে আর পাওয়া যায় না। তাই এই সিরাজদি খানে এবং এই টঙ্গিবাড়ির আলদি বাজারে আর হলো আপনার এই শ্রীনগরের ভাগ্যকুলে এখানে দূর দূরান্ত এলাকা থেকে সকলেই কিনে নিতে আসে এবং খেতে আসে। ধন্যবাদ আপনাকে। তো আপনারা জানেন যে ঘোল এবং মাঠা দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে। যে মাঠা অপেক্ষাকৃত বেশি তরল আর ঘোলটার ঘনত্ব বেশি। মাঠা তৈরি করা হয় যেই টক দই দিয়ে এবং ঘোলটি তৈরি করা হয় কিন্তু মিষ্টি দই দিয়ে। তো আমরা এখন যিনি ঘোল বিক্রি করছেন সুশান্ত ঘোষ, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আপনার এই ঘোলটি যে এত বেশি জনপ্রিয় আপনি কিভাবে এটা তৈরি করেন একটু যদি আমাদের বলতেন। এই ঘোলের বিশেষত্ব হলো আপনার পাতাক্ষীর বিখ্যাত সিরাজদি খানের বাংলাদেশের সমাজ যেটা খিরসা এবং ঘি এর সাথে ব্যবহার করা হয়, এজন্য খুব ভালো হয়। ঠিক আছে, আর সবাই এই জন্য খুব দাবিত। ধন্যবাদ আপনাকে। তো এই ঘোলটি কিন্তু তার প্রতি গ্লাস 50 টাকা এবং 1 লিটার তিনি বিক্রি করেন হচ্ছে 200 টাকা ধরে এবং এইভাবে কিন্তু বোতলেও বিভিন্ন বিশেষ করে ছুটির দিনে ভিড়টি বেশি পড়ে এবং বোতলে করেও কিন্তু এই ঘোলটি নিতে আসেন এবং এই ঘোলের চাহিদা তারা বলছিলেন যে এই গরমের মধ্যে কিন্তু বেশি চাহিদা তাদের। 12 মাসেই ঘোলটি তাদের বিক্রি হয়, তবে এই গরমে একটু বেশি বিক্রি হয় এবং এই ঘোলের জন্য কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে লোকজনরা আসেন। তো এই ছিল মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ঘোলের সর্বশেষ। মুন্সিগঞ্জের সিরাজিদ খান থেকে সুস্বাদু ঘোলের বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। মানিকগঞ্জে হঠাৎ পদ্মার ভাঙনে গত দুদিনে বিলীন হয়েছে বসতবাড়ি সহ 50 হেক্টর ফসলি জমি। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ নানা স্থাপনা। স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। জেলার প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এবার কিছুটা আগেভাগেই শুরু হয়েছে পদ্মার ভাঙনের শিকার হয়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর ও কালীতলার 2টি গ্রাম। গত দুদিনে এলাকার 10টি বাড়িসহ অন্তত 50 হেক্টর ফসলি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। ভাঙনের আতঙ্কে দিন কাটছে নদী পারের হাজারো মানুষের। আমাদের বাড়িঘর সব নদীতে নিয়ে যাচ্ছে, আমরা তো এখন থাকতে পারতেছি না। পোলাহান জলাহান নিয়ে গরু বাছুর নিয়ে খুব অশান্তিতে আছি আমি এখন। আমাকে থাকার মতন কোনো জায়গা নাই, আমাকে বাড়িঘর সবই ভেঙে নিয়ে গেছে। আমরা সরকারের কাছে দাবি করি আমাদের নদীর পারে থাকার মতো ব্যবস্থা করে দিই। ভাঙন রক্ষায় স্থায়ী ব্যবস্থা সহ ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। অর্থ অভাবে এবং খাদ্য অভাবে তারা খুবই কষ্টে আছে। এদের যদি হয়তো সরকার তরফ থেকে কিছু সহযোগিতা করা হয় তাহলে হয়তো এরা একটু শান্তি পায় আর কি। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের 13টি মৌজার মধ্যে 12টি বিলীন হয়েছে নদীতে। সময় সংবাদ, মানিকগঞ্জ। টেকসই বাঁধের দাবি তুলে মারধরের শিকার হয়েছেন সাতক্ষীরার 2 স্বেচ্ছাসেবী। এমন দাবি করে স্থানীয়রা অভিযুক্তদের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। রোববার সকালে সমাবেশে বক্তারা জানান, উপকূলে স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কাফনের কাপড় পরে গত শুক্রবার অবস্থান কর্মসূচি পালন করেন শাহিন বিল্লাহ ও ইয়াসিন আরাফাত সহ কয়েকজন। শনিবার অংশগ্রহণকারী দুজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন পদ্মাপুকুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও পাউবো কর্মকর্তা আলমগীর হোসেন।
আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 2000-এরও বেশি গাছ লাগানো হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। পরে শহরের 10টি স্কুল ও স্কাউট প্রতিনিধির মাঝে নানা প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। প্রাথমিক পর্যায়ে 21,000 গাছের চারা রোপণ করা হলেও পর্যায়ক্রমে অন্যান্য উন্মুক্ত স্থানগুলোতেও গাছ লাগিয়ে সৌন্দর্য বাড়ানো হবে বলে জানান জেলা প্রশাসক। অনুকূল আবহাওয়ার সুবিধায় কুষ্টিয়ায় কলা চাষে সাফল্য পেয়েছেন চাষিরা। সবরি ও কাঁঠালি সহ নানা জাতের কলা নিয়ে হাটে আসছেন চাষিরা। এই মুহূর্তে সদর উপজেলার মধুপুর হাটে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, দুপুরে হাটে বিশেষ করে কুষ্টিয়া অঞ্চলে যে কৃষক যারা আছে তারা তাদের উৎপাদিত কলা বিক্রির জন্য আসে এবং তারা কিন্তু কুষ্টিয়ার সহ আশেপাশে বিভিন্ন জেলায় বিশেষ করে ঝিনেদাহ এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কৃষকেরা কিন্তু তাদের উৎপাদিত কলা এই মধুপুর হাটে বিক্রয়ের জন্য আসে। তবে আমি এই কুষ্টিয়ার যে কৃষক যারা আছে যারা এবার কলা উৎপাদন করেছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার কলা উৎপাদনে প্রতি বিঘাতে 15 থেকে 20,000 টাকা তাদের খরচ হয়েছে। তবে এবার কলার চাহিদা বেশি থাকার কারণে তারা কিন্তু তাদের উৎপাদিত কলায় তারা এবার ন্যায্য দাম পেয়েছে এবং তারা আসলে কলা উৎপাদন করে তারা লাভবান হয়েছে। তবে প্রতি বিঘাতে কিন্তু এবার কুষ্টিয়ার কৃষকেরা 45 থেকে 50,000 টাকা কিন্তু এবার আয় করেছে। তবে এখানে যারা ব্যবসায়ী যারা আছে এবং কলার যারা চাষি যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যদি সরকারি তরফ থেকে যদি এই কলা চাষের ব্যাপারে যদি তাদেরকে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে আসলে তাদের এই কলা বিক্রি করে তারা অধিক লাভবান হবে এবং তারা আসলে উপযুক্ত যদি এই প্রশিক্ষণ পেয়ে থাকে তাহলে তারা আসলে আরো অধিক কলা উৎপাদন করতে পারবে বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। তবে এইখানে বিশেষ করে এই কলার হাটে কিন্তু যারা ফুরিয়া যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র এই কলার হাট থেকে কিন্তু দেশের 30টি জেলার কলা কিন্তু এখান থেকে চাহিদা পূরণ করা হয়। বিশেষ করে খুলনা বিভাগের যে কোনো জেলা আছে সেই জেলাগুলোতে কিন্তু এই হাটের থেকে কলাগুলো আসলে ফুরিয়া ব্যবসায়ীর মাধ্যমে বিক্রি হয়ে থাকে। তবে আমি কুষ্টিয়ার কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কুষ্টিয়ার কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন চলতি কলা মৌসুমে কিন্তু কৃষকেরা 5,000 হেক্টর জমিতে এবার কলা চাষ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে কুষ্টিয়া অঞ্চলের কৃষকেরা কিন্তু সবরি, চাপা সবরি, বাংলা কলা এবার চাষ করেছে এবং এবার চাষ করে কিন্তু কৃষকেরা কিছুটা লাভবান হয়েছে। তবে কৃষকরা দাবি করেন যদি সহজ সত্যে যদি সরকারিভাবে ঋণ পেত কুষ্টিয়া অঞ্চলের কৃষকেরা তাহলে তাদের হয়তো আরো বেশি লাভ হতো, কারণ তারা কৃষকেরা তারা স্থানীয়ভাবে চড়া সুদের টাকা নিয়ে কিন্তু তারা এবার কলা চাষ করেছে। তবে এই মৌসুমে বিশেষ করে রোজার ঈদের পরে কলার কিছুটা চাহিদা কমে যাওয়ার কারণে কিন্তু এবার কুষ্টিয়ার কৃষকেরা বিশেষ করে রোজার ঈদের পরে কিছুটা মন্দা বাজার, যার কারণে কলার দাম কিছুটা কমে গেছে। তবে কুষ্টিয়ার যে মধুপুরে যে বাজারে ইজারদার আছে তাদের সাথে কথা বলেছি, আজ কিন্তু কলার প্রকার ভেদে আজকে কিন্তু বিক্রি হয়েছে 1 থেকে 150 টাকা কাঁধে এবং একে কাঁধে, যার কারণে কিন্তু খুব বেশি তারা এবার আজকে হাটে কিন্তু লাভবান করতে পারেনি। তবে আগামী হাটে তারা কিছুটা লাভবান হবে বলে আমাদের কাছে আশা করছে। তবে কুষ্টিয়ার হাট যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন কিন্তু কুষ্টিয়ার এই হাট থেকে প্রায় 30টি ট্রাক যোগে কিন্তু বাংলাদেশের বিভিন্ন বাজারে কিন্তু কলার যে রপ্তানি সেটা কিন্তু কুষ্টিয়ার হাট থেকে হয়ে থাকে। তবে আমি কুষ্টিয়ার কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন এবার কিন্তু কুষ্টিয়ার কৃষকেরা কিন্তু এবার খুবই ভালো এবং বেশি পরিমাণে কিন্তু কলা উৎপাদন করেছে এবং আমি এখানে কুষ্টিয়া জেলা পরিষদের সাথে কথা বলেছি। জেলা পরিষদ আমাদেরকে জানিয়েছেন যে হাটে যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে
তারা যাতে চাষি এবং ফুরিরা বিক্রি করতে পারে সেই বিষয়ে আসলে নজরদারি রাখছে। তো কুষ্টিয়ার মধুপুরের কলার হাট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়ার মধুপুর হাট থেকে কলা চাষের বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী SM রাশেদ। কৃষি যান্ত্রিকীকরণ করতে স্থানীয়ভাবে কৃষি যন্ত্রের উৎপাদনকে গুরুত্ব দিতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। কৃষিবিদরা বলছেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে একটি বিশেষ কমিশন গঠনের উদ্যোগ থাকা উচিত বাজেটে। কৃষিমন্ত্রী জানিয়েছেন, খাদ্য নিরাপত্তাকে টেকসই করতে সামনের বাজেটেও গুরুত্ব পাবে কৃষিখাত। থাকবে সর্বাধিক প্রাধান্য দিয়ে কৃষির জন্য অর্থ ছাড়ের ব্যবস্থাও। হরিপদ সাহার রিপোর্ট। জিডিপিতে দেশের কৃষি খাতের অবদান 13% হলেও কর্মসংস্থানে এখনও অগ্রণী ভূমিকা রাখছে কৃষি ও কৃষির বিভিন্ন উপখাত। করোনা মহামারীতেও খাদ্য উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে সরকার চলতি অর্থ বছরের বাজেটে 9,500 কোটি টাকা ভর্তুকি সহ মোট 15,437 কোটি টাকার বরাদ্দ রাখে। কৃষি যান্ত্রিকীকরণে নেওয়া হয়েছে 3,020 কোটি টাকার প্রকল্প। আসছে বাজেটেও কৃষির আধুনিকায়ন ও কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে নীতি গ্রহণ করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। বুয়েট বা অন্য কোনো যে ধরনের কারিগরি বিশ্ববিদ্যালয়গুলো আছে, গবেষণাগার আছে, সেইগুলো থেকে লোকালি প্রডিউস যন্ত্রাংশ হতে পারে, ডিজাইন ক্রাইটেরিয়া হতে পারে। ক্যাশ সাবসিডি দিয়ে আমি কৃষককে ছোট ছোট সুদে ছোট ছোট উদ্যোক্তা হিসেবে তৈরি হবার সুযোগ করে দিতে পারি বাজেটের মধ্যে, সেই দিক নির্দেশনা থাকতে পারে। সরকারের উচিত এই সিএসিপি একটা কমিশন করা, প্রাইসিং, কস্টিং অ্যান্ড প্রাইসিং, এটা আগে কস্টিং তারপরে প্রাইসিং, এবং এইটা বাস্তবায়ন করার জন্য যত টাকা এই বাজেটে এমনভাবে করা উচিত যাতে এটা বাস্তবায়ন করা যায়। কৃষকরা সুবিধা হবে, কৃষকই জানবে যে চলতি বছরে আমার ধানের দাম প্রাইসিং করে দিছে এত টাকা, এটা কিন্তু এটা বদল করার ক্ষমতার কারণ নাই। চলতি বাজেটে মৎস্য ও প্রাণী সম্পদে বরাদ্দ রাখা হয় 3,193 কোটি টাকা। শুল্ক ছাড় দেওয়া হয় এ খাতের খাদ্য তৈরির কাঁচামাল আমদানিতেও। আসছে বাজেটেও কৃষিকে অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনায় রাখবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, স্বাস্থ্য এবং কৃষি মন্ত্রণালয়ের কোনো বাজেট কাটা যাবে না। কোনো দুর্যোগ হলে, কোনো সমস্যা হলে থুক বরাদ্দ থেকে প্রয়োজনীয় অর্থ দেওয়া হবে। আউশে আমরা প্রণোদনা দিচ্ছি, রূপা আমনের যে বীজ আসতেছে, বীজেও আমরা 25% প্রণোদনা দিচ্ছি। এইগুলো সবই অব্যাহত থাকবে। কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্পকে শুল্ক সুবিধা সহ নানা রকম নীতি সহায়তা দিয়ে উৎসাহিত করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাসাবোতে নকল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় 30,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে বাসাবো এলাকায় এক ক্রেতার দেয়া অভিযোগ পেয়ে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানে গিয়ে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় দোকানিকে 30,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া রাজধানীর শ্যামবাজার এলাকায় পাইকারি পেঁয়াজ, রসুন ও আদার আড়তে মূল্য তালিকা না টানানোয় এক ব্যবসায়ীকে 2,000 টাকা জরিমানা করা হয়। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এ বিষয়ে জানাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী মমতাজ বাপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপি, সোহার, আমি এখন আছি সাতক্ষীরা করোনা ডেলিগেটেড হসপিটাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে। সীমান্ত জেলা সাতক্ষীরার এখানে করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এখানে এই হসপিটালে 87টি সিট রয়েছে, সেখানে ভর্তি আছে 108 জন। এখানে এ পর্যন্ত 46 জন করোনা রোগী মারা গেছে। গত রাতেও একজন শ্যামনগরের রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এখানে যে মৃত্যুর হার এবং করোনা আক্রান্তের হার যেভাবে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে, এ ব্যাপারে স্থানীয় লোকজন খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। আজকে জেলা প্রশাসক বেলা 12টায় তার সম্মেলন কক্ষে জরুরি করোনা প্রতিরোধ কমিটির মিটিং ডেকেছেন। সেখান থেকে হয়তোবা সিদ্ধান্ত আসতে পারে লকডাউনের, এবং কড়া লকডাউন ছাড়া এই সাতক্ষীরা জেলায়, সীমান্ত জেলাকে করোনা প্রতিরোধে সম্ভব নয় বলে মনে করে সুশীল সমাজ। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা উদ্বেগজনকভাবে আমাদেরকে জানিয়েছে এখানে কেউই করোনার প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলছে না, মাস্ক ব্যবহার সীমিতভাবে করছে।
এর বাইরেও আমরা 7টা সদর হসপিটাল আছে আমাদের, সেখানেও এখন আমাদের করোনা রোগী ভর্তি করা লাগতেছে। এটা হচ্ছে আমাদের এখানে মানে ডাক্তারদের স্বল্পতা, নার্সদের স্বল্পতা। এখনো যদি এইভাবে উদ্বেগজনক হারে করোনা রোগী বৃদ্ধি পায়, তাহলে এইখানে এই হসপিটাল দুটিতে করোনা রোগী ভর্তির আর জায়গা নাই, তখন তাদেরকে বাইরে নিয়ে যেতে হবে, তাদের জীবনের আশঙ্কা আরো বেশি বেড়ে যাবে। আমরা তাদেরকে সেই জীবনের নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা, ডাক্তারের চিকিৎসার ব্যবস্থাটা আমরা করতে পারবো বলে আর মনে হচ্ছে না। এরকমটি ধারণা এখানকার সুশীল সমাজ, এখানকার ডাক্তারদেরও। সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছে যে আজকের এই মিটিংয়ে যদি জরুরিভাবে লকডাউন না করা হয়, তাহলে আমাদেরকে আরো ঝুঁকির মধ্যে পড়ে থাকতে হবে। আমাদের এখান থেকে যে ভারত প্রত্যাগত 337 জন কোয়ারেন্টাইনে ছিল, তাদের মধ্যে 17 জনকে করোনা পজিটিভ হয়েছিল। সেই 17 জনের আইডিসিআর এ নমুনা পাঠানো হয়েছে। তাদের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট কোনো জীবাণু আছে কিনা আজও পর্যন্ত, সেই 22শে মে পাঠানো হয়েছে, আজও পর্যন্ত তার রিপোর্ট এখানে পৌঁছায়নি। তাদের মধ্য দিয়ে আরো জীবাণু ছড়াচ্ছে কিনা সে নিয়েও আশঙ্কা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। আমরা এই ছিল সাতক্ষীরার মেডিকেল কলেজ হসপিটাল থেকে সর্বশেষ তথ্য। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মমতাজ বাপি। তথ্য প্রযুক্তি খাতে বৈধভাবে বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে যাওয়ার রয়েছে অনেক সুযোগ। দূতাবাস না থাকায় সুবিধা নিতে পারছেন না বাংলাদেশিরা। দূতাবাস হলে বাংলাদেশের জন্য বড় এক শ্রম বাজার হতে পারত আয়ারল্যান্ড বলে মনে করছেন সেখানে বসবাসরত প্রবাসীরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের বিস্তারিত রিপোর্ট। বিশ্বের তথ্য প্রযুক্তির নামকরা অনেক প্রতিষ্ঠানেরই প্রধান কার্যালয় আয়ারল্যান্ডে। দেশটিতে করোনার এক ক্রান্তিকালে যেখানে অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল, সেখানে আইটি সেক্টর নিয়মিত সেবা দিয়ে অর্থনীতির চাকাকে সচল রেখেছে। তথ্য প্রযুক্তির খাতে গেল কয়েক বছর থেকেই সবচেয়ে বেশি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে আয়ারল্যান্ডে, যার 4 ভাগের 1 ভাগ জনশক্তি এসেছে ভারত থেকে। জনশক্তি আসছে শ্রীলঙ্কা থেকেও, কিন্তু এদিক থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ। আয়ারল্যান্ডে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশিদের আসার যে সুযোগ রয়েছে, সেই সুযোগ কাজে লাগাতে দূতাবাস স্থাপনে কূটনৈতিক পর্যায়ে জোর আলোচনার প্রয়োজন বলে মনে করেন এরিকসনে কর্মরত বাংলাদেশি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাংলাদেশে এই সেক্টরে প্রচুর জনদক্ষতা আছে, তারা $multi-billion প্রজেক্ট রান করতে পারে এবং আয়ারল্যান্ডে এসে আয়ারল্যান্ডের আইটি এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে লিড করতে পারে। তার কোনোটাই করা সম্ভব হবে না যদি আয়ারল্যান্ডে বাংলাদেশের কোনো এম্বাসি না থাকে কিংবা বাংলাদেশে কোনো আইরিশ এম্বাসি না থাকে। আমি আশা করি বাংলাদেশ সরকার এই দিকটা একটু জোর দিবেন। বাংলাদেশ থেকে আসার জন্য ভিসা সংক্রান্ত জটিলতা ও নানা তথ্য পেতে পিছিয়ে পড়ায় দক্ষ শ্রমিক আসতে পারছে না। এই জটিলতা নিরসনে দূতাবাস সহায়ক ভূমিকা পালন করত বলে ধারণা গুগলের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। আয়ারল্যান্ডে আসার এই ভিসা প্রসেসটা যদি সহজ হতো, তাহলে বাংলাদেশের অনেক মেধাবী স্টুডেন্ট এই অপরচুনিটিগুলোকে সহজেই নিতে পারত এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ কর্মীদের বছরে 30 থেকে 40 লাখ টাকা পর্যন্ত আয় করার সুযোগ রয়েছে দেশটিতে। তথ্য প্রযুক্তি খাতে আয়ারল্যান্ডে বাংলাদেশিদের আসার যে অপার সম্ভাবনা রয়েছে, তার মাঝে সবচেয়ে বড় বাধা দূতাবাস না থাকা। একটি দূতাবাসে খুলে যেতে পারে অনেক বাংলাদেশিদের ভাগ্যের চাকা, সাথে আরও সচল হতে পারে দেশের অর্থনীতির চাকাও। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে গঠিত কুইক রেসপন্স টিমের কর্মকাণ্ডে খুশি কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। এর মাধ্যমে অন্যান্য দেশের মতো কুয়েত প্রবাসীরাও পাসপোর্ট এবং ভিসা জটিলতার মতো অন্যান্য সমস্যার সমাধান পাবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই উদ্যোগে যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় তার উপর গুরুত্ব দিয়েছে প্রবাসীরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের প্রায় পাসপোর্ট এবং ভিসা জটিলতার মুখে পড়তে হয়। এ সমস্যা দ্রুত সমাধানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠন করেছে কুইক রেসপন্স টিম। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশ থেকে বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিরাও পাবেন নানা সুবিধা।
প্রবাসীদের সমস্যা সমাধানে এমন একটি টিম গঠন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। কুইক রেসপন্স টিমের সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা তাদের। বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীদের পক্ষ থেকে সবসময় আমাদের প্রবাসীদের পাশে থাকার জন্য। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই জন্য আমি কুয়েত প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রবাসীদের সমস্যার সমাধানে কুইক রেসপন্স টিম গঠন করার জন্য ধন্যবাদ জানাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ বাংলাদেশ সরকারকে এই কঠিন সময়ে প্রবাসীদের পাশে থাকার জন্য। কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের দাবি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই উদ্যোগ যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়। এর মাধ্যমে প্রবাসীদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে। সম্প্রতি আরিফ আহমেদ খানকে আহ্বায়ক করে 7 সদস্যের কুইক রেসপন্স টিম গঠন করা হয়। সময় সংবাদ, কুয়েত। শব্দটি ছোট্ট হলেও এর মধ্যে লুকিয়ে আছে অকৃত্রিম স্নেহ, মমতা আর নিখাদ ভালোবাসা। বিশ্বের নানা দেশে ভিন্ন ভিন্ন দিনে মা দিবস পালিত হলেও ফ্রান্সে মে মাসের শেষ রোববার এই দিবসটি পালিত হয়। দূরপ্রবাসে থাকলেও ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা এই দিনে তাদের মায়েদের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা জানিয়েছেন। প্যারিস থেকে সেই খবর জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। বিশ্বের নানা দেশে ভিন্ন ভিন্ন দিনে মা দিবস পালিত হলেও ফ্রান্সে প্রতি বছর মে মাসের শেষ রোববার এবং কখনো কখনো জুন মাসের প্রথম রোববার মা দিবস পালিত হয়ে থাকে। তবে যেদিনেই পালিত হোক না কেন, এই দিনকে ঘিরে সন্তানদের যেন ভালোবাসার অন্ত নেই। ফ্রান্সে মা দিবসে সন্তানরা তাদের মায়েদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে থাকেন। আর দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের মায়েদের প্রতি যে ভালোবাসা তা জানিয়েছেন ভিন্নভাবেই। দূরপ্রবাসে থাকলেও ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার কমতি নেই, এমনটাই জানিয়েছেন তারা। আমি আমার আম্মুকে মাঝে মধ্যে যখন বাড়ি যাই তখন অনেক মিস করি। স্কুলে নলে এমনি বাড়ি গেলে অনেক আম্মুর কথা মনে হয় আর ওকে অনেক মিস করি। আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি। যে মার জন্য আজকে আমি পৃথিবী দেখতেছি, প্রতিটা দিনই আমার মনে হয় মা দিবস। মা না থাকলে তো আমি পৃথিবীর আলো দেখতে পারতাম না। আজকে অনেক বছর বাইরে আছি, সব সময় মায়ের কথা মনে পড়ে, মায়ের জন্য খারাপ লাগে। আসলে মা কি জিনিস আমি এখন মা হয়েছি তো বুঝতে পারি। মা ছোট্ট একটি শব্দ, যে শব্দের মধ্যে লুকিয়ে আছে অকৃত্রিম স্নেহ, মমতা আর নিঃস্বার্থ ভালোবাসা। পৃথিবীর অনেক সম্পর্কে নানা হিসেব নিকেশ থাকলেও মায়ের সম্পর্কের সাথে নেই কোনো হিসেব নিকেশ, আছে শুধু ভালোবাসা। বিশ্বের সকল মায়েরা ভালো থাক, মা দিবসে এমন প্রত্যাশাই সবার। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ভোরের সময় আরও থাকছে। অবশেষে আজ থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। টি-20 ফরম্যাটের আসরে উদ্বোধনী দিনে খেলবে 12 দল। জয়ে শুরুর আশা। আবারও দেশের করোনা পরিস্থিতির খবর। করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ঝুঁকিতে রয়েছে সীমান্তবর্তী জেলা দিনাজপুর। বিস্তারিত জানাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল। সোহার, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। এই হাসপাতালে কিন্তু কোভিড-19 আক্রান্ত রোগীদের কিন্তু চিকিৎসা করানো হয়। আপনাকে বলতে পারি যে দিনাজপুরে গত মে মাসে, দিনাজপুরে চলতি মে মাসে কিন্তু আপনার করোনা সংক্রমণের হার দিন দিন অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গতকালকে যে রিপোর্ট জেলা সিভিল সার্জন অফিস থেকে আমরা যেটা পেয়েছি, মোট 23 জন আপনার করোনা রোগী আক্রান্ত হয়েছে এবং এখানে মেডিকেল কলেজে যে পিসিআর ল্যাব রয়েছে সেখানে 161 জনের নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে 23 জন আপনার শনাক্ত হয়েছেন। পাশাপাশি 128 জন কিন্তু এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে গত পরশু আপনার 105 জন রোগী মারা গিয়েছেন। এর মধ্যে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকও রয়েছেন। তো করোনা পরিস্থিতি দিনাজপুরে কিন্তু মোটামুটি আপনার ঝুঁকিতে রয়েছে। জেলা সিভিল সার্জন অর্থাৎ করোনা প্রতিরোধ কমিটির যিনি আপনার সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন, তিনি জানিয়েছেন যে যেহেতু দিনাজপুর একটি সীমান্ত পরিবেষ্টিত জেলা, এই জেলায় আপনার বিরল স্থল বন্দর রয়েছে, পাশাপাশি হিলি স্থল বন্দর রয়েছে। এই স্থল বন্দর দিয়ে যারা
ভারত থেকে যারা ফিরে আসছেন, পাশাপাশি পরিবহন যারা যে শ্রমিক, সেই শ্রমিকরাও কিন্তু আপনার এখন করোনা ঝুঁকিতে রয়েছেন। এবং সেই হিলি থেকে যারা এসেছে এর মধ্যে 3 জনের কিন্তু আপনার করোনা শনাক্ত হয়েছে। এই 3 জন রোগী কিন্তু দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আপনার কোভিডে তারা চিকিৎসা নিচ্ছেন। তিনি জানিয়েছেন যে 3 জনের মধ্যে ভারতীয় যে ভ্যারিয়েন্ট সেটি আছে কিনা এটা পরীক্ষার জন্য তারা ঢাকা ICDR এ পাঠিয়েছেন। আপনাকে আরেকটি জিনিস বলে রাখি যে দিনাজপুরের 13টি উপজেলা, এই 13 উপজেলায় আপনার সিভিল সার্জন অফিস থেকে যে তথ্য দিয়েছিলেন যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এখানে করোনা সংক্রমণের যে হার ছিল সেটি কিন্তু আপনার 0-এর কোঠায়। মার্চ মাসে কিন্তু সেটি বেড়ে হয়েছিল 2%। পাশাপাশি আপনার এপ্রিল মাসে সেটা বেড়ে হয়েছিল 6% সংক্রমণের হার। কিন্তু মে মাসে আপনার সংক্রমণের হার দাঁড়িয়েছে আপনার 15.88%, অর্থাৎ প্রায় 16% এখানে আপনার বৃদ্ধি পেয়েছে। এই জন্য উনি করোনা প্রতিরোধ কমিটির আপনার গত কয়েকদিন আগে তারা এখানে সভা করেছেন। দিনাজপুরে করোনা সংক্রমণ প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থাগুলো তারা নিয়েছেন, বিশেষ করে আপনার মানুষকে সচেতন করা, মাস্ক পরা এবং হাট বাজারগুলো আপনার নিরাপত্তা বড় জায়গায় নিয়ে যাওয়া, সেই বিষয়গুলো তারা করেছেন। পাশাপাশি আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি, এ পর্যন্ত দিনাজপুরে আক্রান্তের সংখ্যা 5,773 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 5,443 জন। আপনাকে আরেকটি বলে রাখি যে আমাদের এ পর্যন্ত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ PCR ল্যাব, যেখানে আপনার করোনা শনাক্ত আপনার করা হয়, সেখানে এ পর্যন্ত আপনার নমুনা পরীক্ষা করা হয়েছে 43,020 জনের। এর মধ্যে আপনার করোনা দিনাজপুরে এখন আপনার এই 13 উপজেলায় যে করোনা রোগী রয়েছেন, চিকিৎসা নিচ্ছেন আপনার 202 জন। আর আপনাকে আরেকটি বলতে পারি যে দিনাজপুর এই জেলায় করোনা রোগীদের চিকিৎসার জন্য আপনার মোট 14টি আপনার সরকারি যে হাসপাতাল রয়েছেন, সেখানে সিভিল সার্জনের তথ্য অনুযায়ী যে মোট 227টি শয্যা রয়েছে। এই শয্যা এছাড়া যেখানে কোভিড চিকিৎসা করা হয় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আপনার ICU এর যে 14টি বেড রয়েছে, এই বেডে আপনার এখন যেটা শেষ পর্যন্ত গতকাল যে তথ্য পেয়েছি মোট 14 জন রোগী কিন্তু সেখানে আপনার চিকিৎসা নিচ্ছেন, অর্থাৎ ICU ভেন্টিলেশনে কিন্তু আপনার এখন রোগী ভর্তি পুরোপুরি রোগী রয়েছেন সেখানে। আরেকটি বিষয় হচ্ছে যে হাসপাতালে কিন্তু আপনার যে সেন্ট্রাল ভেন্টিলেশনের এখানে ব্যবস্থা রয়েছে। তবে করোনা প্রতিরোধ কমিটির যিনি প্রধান এখানে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, তিনি এই দিনাজপুরে যে করোনা ঝুঁকির ব্যাপারে যে বিষয়টি তারা বলেছেন যে যেহেতু 13 উপজেলা, এখানে লোক সংখ্যা আপনার প্রায় 25 লাখেরও বেশি, এই মানুষ বিশেষ করে যারা শহর অঞ্চলে রয়েছেন তাদেরকে সচেতন হওয়া এবং গণসমাবেশ এড়িয়ে যাওয়া, এই বিষয়গুলো তারা করছেন। যেহেতু দিনাজপুরে এখন আপনার হাট বাজার, আপনার গণপরিবহন সবকিছু এখন চলাচল করছে, বিশেষ করে রাস্তাঘাটে ইজি বাইকের যে চলাচল, সেই চলাচলগুলো আপনার নিয়ন্ত্রণের জন্য নিয়ে আসার জন্য তারা আপনার এই বিষয়গুলো আপনার বলছেন। পাশাপাশি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে গণ টিকাদান কর্মসূচি কোভিড-19 দিনাজপুরে আপনার শুরু হয়েছিল। এ পর্যন্ত তারা যেটা জানিয়েছেন যে প্রথম ডোজ যে টিকা নিয়েছেন দিনাজপুরে মোট 1,11,697 জন এবং দ্বিতীয় ডোজ মোট এই পর্যন্ত পেয়েছেন 78,300 জন। যেহেতু এখন এই টিকাদান কর্মসূচি যেহেতু সংকট রয়েছে, এই কারণে আপনার এখানে বন্ধ রয়েছে। তারপর সিভিল সার্জন যেটা জানিয়েছেন যে দিনাজপুরে আপনার এখন পর্যন্ত যে করোনা পরিস্থিতির যে বিষয়টি তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বারবার যে বিষয়টা বলেছেন যে দিনাজপুরে আপনার করোনা প্রতিরোধের জন্য আরো সচেতন হতে হবে। বিশেষ করে এখানে জেলা প্রশাসন রয়েছেন,
পুলিশ প্রশাসন রয়েছেন, পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু আপনার এই করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। তো আপনাকে দিনাজপুরে যে করোনা যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু আবারও বলছি যে দিনে দিনে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাচ্ছে। তো আমার কাছে করোনার তথ্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে এই ছিল। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। মুন্সিগঞ্জে বর্ষার সামনে রেখে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কাঠমিস্ত্রিরা। বিক্রমপুরে বর্ষার এখনও হাজার হাজার পরিবারের একমাত্র বাহন নৌকা, তাই এখানে নৌকার বেশ চাহিদা রয়েছে। বর্ষায় বাকি আরও 2 সপ্তাহ, এরই মধ্যে নৌকাভিত্তিক অর্থনীতি সরব হয়ে উঠেছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। ঠক ঠক শব্দ শুরু হয়ে যায় ভোর থেকেই। কাঠ কেটে সাইজ করা, করাত চালানোর পর রান্দায় কাঠের জৌলস বের করে আনা, কাঠের সাথে কাঠ মিলিয়ে দিয়েই হাতুড়ি পিটিয়ে তার কাটা দিয়ে আটকে ফেলা। 2 মাথায় সেট করা হয় গলই, উল্টিয়ে এরপর তলা বা ছানি লাগিয়ে দিলেই নৌকা। এর আগে সমেলে গাছের গুড়ি থেকে কাঠ করে কারখানায় নিয়ে আসা হয়। সবই নৌকার কর্মযজ্ঞ। মুন্সিগঞ্জ নির্মাঞ্চল হয় নৌকাই একমাত্র বাহন, তাই জেলার মধ্যবর্তী ইসাপুরায় নৌকা তৈরির মৌসুমী শিল্প গড়ে উঠেছে। এলাকাটি এখন যেন নৌকার হাট। এই নৌকাগুলো এখান থেকে শ্রীনগরের পাইকাররা শ্রীনগরের খুচরা বাজারে বিক্রি করার জন্য, বিভিন্ন হাটে বিক্রি করার জন্য এখান থেকে পাইকারি কিনে নিয়ে যায়। চাম্বল কাঠ দিয়া বানাই, আর যে 2 ভাইয়ে কোষা বানাই, 2টা ডেলি কমপ্লিট করি। বেচা কিনি ভালো হচ্ছে এবং আমরাও প্রচুর পরিমাণ লাভ পাইতেছি। বর্ষা আইলে দাম বাইরে যাবো, সেই জন্য আমরা নৌকাটা আগে কিনে রাখতেছি। যে কাস্টমার নৌকা কিনে তার গন্তব্যস্থানে পৌঁছে দেয় 200, 250, 300, 400 এরকম করে ভাড়া পাই। 3 মাস ধরে নৌকা নিয়ে কাঠমিস্ত্রিদের এমন কর্মযজ্ঞ চলে। এই সময় ঘরবাড়ির কাজে কাঠমিস্ত্রিদের পাওয়া কঠিন। এই 3 মাসে কমপক্ষে একটা মিস্ত্রি 3 লক্ষ টাকার কাজে কামাই করব। সারা বছর কামাই 3 মাসে করে ফেলাইব। 12 ফুট থেকে 18 ফুট দীর্ঘ কড়ই ও চাম্বল কাঠের এই নৌকা বিক্রি হয় 2500 থেকে 5000 টাকায়। বর্ষা ঘিরে এখানকার 20টি প্রতিষ্ঠানে এমন নৌকা তৈরির হিড়িক পড়ে গেছে। প্রতিদিন অন্তত 20টি নৌকা বিক্রি হচ্ছে। মুন্সিগঞ্জের ইসাপুরা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। খেলার খবর। চূড়ান্ত হয়েছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা। গেলবার 17 ক্রিকেটার থাকলেও এবার বাড়ছে সে সংখ্যা। কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাকিব তাসকিন, বাদ পড়তে পারেন এবাদত হোসেন, নতুন মুখ শরীফুল। বিসিবি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তি সহ ব্যাটিং কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী মাসের প্রথম সপ্তাহে হওয়া বিসিবির বোর্ড মিটিংয়ে। মাহবুব রিমনের প্রতিবেদন। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি তাদের জন্য শুধু স্বস্তি নয়, বরং সারা বছরের পারফরমেন্সের স্বীকৃতিও বটে। ফর্মের ওঠা নামায় বাড়ে ক্যাটাগরি, ম্লান পারফরমেন্সে ছিটকে যান অনেকেই। করোনার তাণ্ডবের বছর গেলবার 4 ক্যাটাগরিতে 17 ক্রিকেটারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল বিসিবি। পরিস্থিতির বিবেচনায় এবার বাড়ছে সেই সংখ্যা। নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিবের A+ ক্যাটাগরিতে ফেরাটা নিশ্চিত। ফিরছেন স্পিড স্টার তাসকিনও। প্রথমবারের মতো সাদা আর লাল বলের চুক্তির আওতায় আসছেন পেসার শরীফুল। সুখবর আছে রিয়াদ ভক্তদের জন্য, ওয়ানডের পাশাপাশি টেস্টের চুক্তিতেও দেখা যাবে তাকে। তবে A+ ক্যাটাগরি থেকে অবনমন হচ্ছে সৌম্যের, সেক্ষেত্রে মোস্তাফিজ থাকছেন এই ক্যাটাগরিতে। টেস্ট টিমে কিন্তু আমি প্রেফার করি আপনার যাদের এক্সপিরিয়েন্স আছে ওদেরকে প্রাধান্য দেওয়া, বাট এই জিনিসটা আসবে ইনফ্যাক্ট সিলেক্টরদের থেকে। এই 4টা সিরিজে কোনো ভালো প্লেয়ার হয়তো ভালো পারফর্ম করেনি, বাট করার সম্ভাবনা আছে এবং করে হয়তো বা করেছে, এই ধরনের প্লেয়ার হয়তো কন্ট্রাকচুয়ালে থাকবেই। ব্যস্ত শিডিউলে টাইগারদের সামনে টানা সিরিজ, তবে মূল লক্ষ্য চলতি বছরের টি-20 বিশ্বকাপ। জিম্বাবুয়ে সফরের পর বাঘেটেরায় আতিথ্য নেবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তবুও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে টুর্নামেন্ট শুরুর কমপক্ষে 15 দিন আগে সেখানে যাওয়ার পরিকল্পনা বিসিবির। আমরা যথেষ্ট কিন্তু টি-20 খেলছি এবং আমরা মনে হয় আরও 16-17টা কিন্তু খেলবো। সো অ্যাজ এ টিম ফুল স্ট্রেট নিয়ে যদি এই সবগুলো আমরা খেলতে পারি, আমার মনে হয় যে এর চেয়ে ভালো প্রিপারেশন কিন্তু আর কোনো সময় হয়নি। ব্যাটিং কোচ নিয়েও আছে সুখবর। জিম্বাবুয়ে সিরিজের আগে টাইগার স্কোয়াডে যোগ দিবেন তিনি। ফিল্ডিং কোচ আমরা ইনশাল্লাহ
জিম্বাবুয়ে ট্যুরের আগে আমরা চেষ্টা করব। ব্যাটিং কোচটা আমরা দেখছি এবং আমরা উইদিন 15-20 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ কনফার্ম করে ফেলব। আগামী মাসের প্রথম সপ্তাহে বসবে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি সহ আরও বেশ কিছু ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সেই সভা থেকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দল পেয়েও আইপিএলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খেলার অনাপত্তিপত্র পাচ্ছে না সাকিব আল হাসান। সেই সময় বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচি থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগামী 28 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা রয়েছে এবারের সিপিএল। অন্যদিকে বাংলাদেশের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ 3টি সিরিজ। ঘরের মাঠে 5 ম্যাচের টি20 সিরিজে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাবে বাংলাদেশ। এছাড়া খেলা রয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষেও। এসব গুরুত্বপূর্ণ সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে চান বলে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। আপাতত সিপিএল এর বাকি রয়েছে প্রায় 2 মাস সময়। এখন সাকিব ও দেশের ক্রিকেটের সবার নজর ঢাকা প্রিমিয়ার লিগের দিকে। সোমবার থেকে শুরু হচ্ছে টি20 ফরম্যাটের এই টুর্নামেন্ট, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্ব দেবেন সাকিব। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। টি20 ফরম্যাটের আসরে উদ্বোধনী দিনে মাঠে নামছে সব দল। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ পার্টেক স্পোর্টিং ক্লাব। সাকিবের মোহামেডান খেলবে শাইনপুকুরের বিপক্ষে। বিগ ম্যাচে মাহমুদুল্লাহর গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হবে তামিমের প্রাইম ব্যাংক। জয় দিয়ে আসরে ভালো শুরুর প্রত্যয় দলগুলোর। ঘরোয়া ক্রিকেটারদের মুখে হাসি, ফুরিয়েছে অপেক্ষা। করোনার বাধা পেরিয়ে আবারও আলোর মুখ দেখছে ঢাকা প্রিমিয়ার লিগ। টি20 ফরম্যাটের আসরে মাঠে নামতে শেষ মুহূর্তের প্রস্তুতি। 2018-19 মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। পরের মৌসুম ভেস্তে যাওয়ায় এখনও ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা আকাশী নীলদের গায়ে। তারকা ক্রিকেটার সমৃদ্ধ ক্লাবের প্র্যাকটিস সেশন। আলো কাড়েন মুশফিকুর রহিম। মোহামেডানের অনুশীলনে সাকিব আর প্রাইম ব্যাংকের অনুশীলনে তামিম না গেলেও আবাহনীর নেটে ঠিকই ব্যাটিং করেছেন পরিশ্রমী মুশি। শান্ত, নাইম শেখরা শুরু থেকে ওয়ার্ম আপ করলেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কনকাশনে যাওয়া সাইফুদ্দিন যোগ দেন একটু দেরিতে। এখন অবশ্য সমস্যা নেই তার। ডিপিএলে শুধু বল নয়, ব্যাট হাতেও কিছু করে দেখাতে চান এই অলরাউন্ডার। আমার তো মনে হচ্ছিল যে আমি শেষ ওয়ানডেটা খেলতে পারতাম, বাট যাই হোক ফিজিও হয়তো বা রিস্ক নেয় নাই, যার কারণে খেলতে পারি নাই। সুযোগ আসবে না, এটাই বাস্তবতা। শুধু শুধু বলে তো লাভ নাই। ওই যে ঘুরে ঘুরে সাথে ব্যাটিং করতে হবে, কারণ অবশ্য টিম ম্যানেজমেন্ট আফিফের আগে আমাকে না হবে না। তারপরেও একটা দুটো ম্যাচ রিকোয়েস্ট করবো, দেখি টিম ম্যানেজমেন্ট যদি সুযোগ দেয়। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান শিবির উজ্জীবিত। বিশ্বসেরা ওডিআই অলরাউন্ডারকে সতীর্থ হিসেবে পাওয়ায় বাড়তি আত্মবিশ্বাস থাকাটা স্বাভাবিকই। শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাদের এবারের ডিপিএল মিশন। ভালো শুরুর প্রত্যাশায় শুভ, ইমনরা। সাকিব যেই টিমেই থাকবে ওইটা সবসময় একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকে টিমের। আর দেখেন মোহামেডান টিমের সেকেন্ড কোনো অপশন নাই চ্যাম্পিয়ন ছাড়া বা ভালো খেলা ছাড়া। তো আমরা আসলে চ্যাম্পিয়ন হতেই হবে এমন আসলে কিছু না। তো আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা প্রতিটা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করব। শেখ জামাল ম্যাচ জিতুক বা নাই জিতুক, জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক স্কোয়াডে থাকায় পরামর্শ পাবেন জুনিয়র ক্রিকেটাররা। যদিও আশরাফুল শুরু থেকে থাকলেও মাশরাফি যোগ দিচ্ছেন না এখনই। হয়তো প্রথম 4-5টা ম্যাচ পরেই তাকে ইনশাল্লাহ পেতে পারি আমরা। 1-1.5 বছর পরে ঢাকা লিগটা আবার শুরু হচ্ছে এবং সব প্লেয়াররা খুবই এক্সাইটেড এবং আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে। উদ্বোধনী দিনে প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপের ম্যাচের মধ্য দিয়ে জমজমাট লড়াই হবে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ও টি20 অধিনায়ক মাহমুদুল্লাহর। নিজ নিজ ম্যাচে পয়েন্টের খোঁজে থাকবে রূপগঞ্জ, প্রাইম দোলেশ্বর, ওল্ড ডিওএইচ, ব্রাদার্স, খেলাঘরও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। পরিবার সহ টিম হোটেলে ওঠার সুযোগ দেয়া হয়েছে তাদের, জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। প্রতিটি দল 17 জন ক্রিকেটার নিয়ে বায়োবাবলে প্রবেশ করেছে। তবে নিবন্ধিত অন্য 7 ক্রিকেটারকেও স্ব-উদ্যোগে সুরক্ষিত পরিবেশে রাখার পরামর্শ দিয়েছে বিসিবি। এদিকে কেউ বায়োবাবল ভঙ্গ করলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছে বোর্ড। ক্রিকেটারদের আন্দোলনের সুফল দেখা যাচ্ছে বছর দেড়েক পর। জাতীয় দলের মতোই ভালো মানের টিম বাসের সুবিধা পাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্লাবগুলো।
তবে টিম বাস থেকে অনুশীলন গ্রাউন্ড দেখা নেই অধিকাংশ সিনিয়র ক্রিকেটারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ, নিউজিল্যান্ড সফর আর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টানা বায়াবাবলে থাকায় লম্বা সময় পরিবার থেকে দূরে। তবে এবার ডিপিএল এর বায়াবাবলে পরিবারকে কাছে পাবেন তারা। ন্যাশনাল টিমের প্লেয়ার্সরা গো থ্রু আ বায়াবাবল ফ্যাটিগ নাও। সো আমরা কিন্তু দুইটা জিনিস যেটা করেছি প্লেয়ারদের জন্য, ন্যাশনাল টিমের কিছু প্লেয়ারদের যদি তারা চায় তাদেরকে সিঙ্গেল রুম দেওয়া হচ্ছে, তাদের ওয়াইফদেরকে নিয়েও তারা কিন্তু ওখানে উঠতে পারে। 12 দলের জন্য বরাদ্দকৃত 4 হোটেলে সবাইকে নিতে পারছে না ম্যানেজমেন্ট। তবে কঠোর বায়াবাবল মানতে হবে প্রত্যেককে, নয়তো পড়তে হবে শাস্তির মুখে। 17 জন প্লেয়ার উইল বি ইন দ্য হোটেল এন্ড ইন দ্য বায়াবাবল। তাছাড়া কোনো প্লেয়ার যদি টিমে থাকে তাদেরকে আমরা বলেছি স্ট্যান্ড বাই রাখার জন্য, এবং যদি কোনো কারণে রিপ্লেসমেন্ট লাগে 17 জনের মধ্যে ইনজুরি হয়, কোনো ইস্যু হয়, তাহলে যেই প্লেয়ার সাইন করা ছিল তাদেরকে সেই ক্লাব তাহলে অবশ্যই তখন আবার টেস্ট করে তখন কোভিড প্রোটোকলে আমরা বায়াবাবলে ঢোকাতে পারবো। এভরিডে আমরা তাদের সাথে চেক করব যে এভরিবডি ইজ ডুইং ফাইন। দরকার হলে আমরা র্যান্ডম টেম্পারেচার চেক করব। উই হ্যাভ আস্কড देम যদি কোনো প্লেয়ার বা কোনো যদি মনে হয় তাদের কোনো ধরনের সিমটমস আছে, তাহলে অবশ্যই আমরা সাথে সাথে তাকে টেস্ট করা হবে এবং আইসোলেট করা হবে। আমাদের কমপ্লায়েন্স ম্যানেজার দেওয়া হয়েছে প্রত্যেকটা হোটেলে, এবং ওনারা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, ওনারা এগুলো মনিটর করবেন, এবং এই ধরনের কোনো বিষয় যদি রিপোর্ট হয় তাহলে আমাদের একটা কোভিড টেকনিক্যাল কমিটিও থাকবে, এই কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। প্রতিবার ডিপিএল শেষে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নাটক চলে অনেক। ক্লাবগুলোর গড়িমসি, চুক্তির পুরো অর্থ পরিশোধ না করা সহ নানা অভিযোগ নিয়ে বোর্ডের দ্বারস্থ হতে হয় তাদের। এবার প্রেক্ষাপট একটু আলাদা। করোনায় কম বেশি সংকটে আছে ক্লাবগুলো, তাই দাবির মুখে চুক্তির কিছু অর্থ কাটার অনুমতি দিয়েছে বিসিবি। 10 লাখ টাকার উপর যারা আছে তাদেরও যদি কোনো কারণে কাটতে হয়, আমরা বলেছি সেটা অবশ্যই যাতে 20% উপরে না যায়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের প্রতিযোগিতার সামনে রেখে শেষ মুহূর্তে অনুশীলনে ব্যস্ত কিশোরগঞ্জের নারী ফুটবলাররা। এ বিষয়ে জানাতে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন আছি কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে, যেখানে মেয়েরা ফুটবলের অনুশীলন করছেন। এখানে সকাল থেকে এই ফুটবল নিয়ে মেয়েরা ঘাম ঝরাচ্ছেন, তারা অনুশীলন করছেন। তারা যেটি বলছেন, তারা সামনেই আপনি জানেন যে দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গত 18 থেকে 18 মে থেকে শুরু হয়েছে এবং 28 মার্চ পর্যন্ত উপজেলা পর্যায়ের যে প্রতিযোগিতা সেটি চলছে, আজকে পর্যন্ত যেটি প্রতিযোগিতা চলবে। আর আপনি জানেন যে আগামী 2 জুন থেকে জেলা পর্যায়ের কম্পিটিশন শুরু হবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের যে প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতাকে সামনে রেখেই তারা নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন এবং তারা নিজেরা ঘাম ঝরাচ্ছেন। আপনাকে যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি যে এখানে আপনি যেখানে যদি যে মেয়েরা সকাল থেকে কিশোরগঞ্জের যে পুরাতন স্টেডিয়াম আছে এখানে ফুটবলের অনুশীলন করছেন। তারা যেটি বলছেন যে তারা এখান থেকে জেলা পর্যায়ে সফলতা অর্জনের পাশাপাশি বিভাগীয় পর্যায়ে তারা প্রতিযোগিতায় অংশ নিতে চায়। এবং আপনি জানেন যে উপজেলার কিশোরগঞ্জের যে 13টি উপজেলা এবং একটি পৌরসভা, এই 14টি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী 2 তারিখ কিশোরগঞ্জের জেলা পর্যায়ের যে কম্পিটিশন শুরু হবে, এই কম্পিটিশন থেকেই প্রতিটি উপজেলা দল অংশগ্রহণ করবে এবং তারা এখান থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারা বিভাগীয় এবং জেলা পর্যায়ে যাবে। আপনাকে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে কিশোরগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ফুটবলের প্রশিক্ষণ, ফুটবলটা শুরু হয়েছে কিন্তু খুব বেশি দিন নয়, 2019 সালে। আর এই পর্যন্ত এখানকার মেয়েরা ফুটবলে ভালো ফলাফল অর্জন করেছে। 3 জন লিগ পর্যায়ে খেলছে এবং গত বছর যে এই মেয়েদের ফুটবল তারা করেছে, তারা ভালো করেছে এবং বিভাগীয় পর্যায়ে তারা রানার আপ হয়েছে। তো আমরা যদি এখানে উপস্থিত আছেন জেলা ক্রীড়া অফিসার জনাব আলামিন, আমরা যদি আলামিন সাহেবের সাথে কথা বলতে চাই, তো এই যে এইখানকে আমরা যদি আপনার সাথে যদি কথা বলতে চাই যে মেয়েদের এখানকার কি সম্ভাবনা আপনি দেখছেন ফুটবলে? ধন্যবাদ।
আসলে আমরা 2 বছর আগে মেয়েদের ফুটবল নিয়ে কাজ শুরু করি, জেলা ক্রীড়া অফিস থেকে এই উদ্যোগটা নেওয়া হয় এবং পাশাপাশি তখনই শুরু হয় এই বঙ্গমাতা ফুটবল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। তো অনূর্ধ্ব 17 বছরের মেয়েদেরকে নিয়ে আমরা কাজ করলে যেটা দেখতে পারি 2 বছরের মধ্যে আমাদের কিছু প্রতিভাবান ফুটবলার তৈরি হয়, যারা গত বছর আমাদের জেলা পর্যায়ে যে প্রতিযোগিতা হয়েছে সেখান থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে আমরা বিভাগে নিয়ে গেছিলাম এবং জাতীয়ভাবে আমরা বিভাগে ঢাকা বিভাগে রানার্স আপ হয়েছিলাম। আর আরেকটি বিষয় যেটা আমাদের সেই ঢাকা বিভাগ থেকে 5 জন জাতীয় পর্যায়ে কিন্তু আমাদের সুযোগ পেয়েছিল, যাদের মধ্যে একজন এখন জাতীয় অনূর্ধ্ব 16 যে টিম আছে সেখানে একজন খেলোয়াড় আছে এবং এখন যেটা মেয়েদের লিগ হচ্ছে সেখানে আরো 2 জন প্লেয়ার আছে। তো আমরা চেষ্টা করছি যে এখানে সম্ভাবনা রয়েছে সেখানে তাদেরকে একটু বেশি জোর দিয়ে তাদেরকে নিয়ে আরো কাজ করতে, যেন ভবিষ্যতে তারা একটি জায়গা তৈরি করতে পারে খেলার মাধ্যমে। তো এইখানকার যারা মেয়েরা খেলছেন তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য বা তাদের অসুবিধা কি কি আছে, আর এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আসলে আমরা চেষ্টা করছি জেলা ক্রীড়া অফিস এবং প্রশাসন থেকে বা ডিএফএ থেকেও খেলাধুলার মাঠে রাখার জন্য, কিন্তু মেইন যে সমস্যা আমরা ফেস করছি যে মেয়েদেরকে মাঠে আনাটা একটু চ্যালেঞ্জ। বিভিন্ন গার্জিয়ান তারা প্রথমে আসতে দিতে চায় আবার দিতে চায় না। যারা ভালো প্রতিভাবান খেলোয়াড় তাদেরকে চেষ্টা করি বাসায় গিয়ে তাদের গার্জিয়ানকে বোঝানোর জন্য যে না, এটা একটি সম্ভাবনাময় এবং এটা খেলে তার পারিবারিকভাবে তা আর্থিকভাবে তারা বেনিফিট হতে পারে। তো এই চিন্তা করে বা এই কথাগুলো যখন তাদেরকে উৎসাহ দেওয়া হয় তখন অনেকেই আবার রাজি হয় এবং সেইখানেই কিন্তু আমরা এখন প্রতিভাবান বেশ কিছু খেলোয়াড় পেয়েছি। ধন্যবাদ আপনাকে। এখানে যারা সকাল থেকে যারা প্রশিক্ষণ দিচ্ছেন, প্রশিক্ষণে আমি যদি একটু আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং ফুটবলের যে প্রশিক্ষণ দিচ্ছেন একটু যদি আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। তো এই যে মেয়েরা প্রশিক্ষণ দিচ্ছে, আপনারা ফুটবলের প্রশিক্ষণ দিচ্ছে, তাদের প্রস্তুতিটা কেমন এবং আপনারা ওই কতটুকু সফলতা আশা করছেন? আমরা আসলে এই মেয়েদেরকে সারা বছর একটা টুর্নামেন্ট হয়, এই একটা টুর্নামেন্টের জন্যই মেয়েরা সারা বছর এই তাকিয়ে থাকে যে কখন এই টুর্নামেন্টটা হবে এবং তারা এই টুর্নামেন্টটা খেলার জন্য খুবই আগ্রহ, কারণ অনেকেই ঢাকাতে চান্স পেয়েছে, বিভিন্ন ক্লাবেও খেলতেছে, বিশেষ করে কুমিল্লাতে খেলতেছে, সেই জন্য ওরাও চাচ্ছে এখন আমিও খেলবো কারণ তাতে এই যে আলামিন ভাই যেটা বললো পারিবারিকভাবে কিছু সমস্যা হয়, কিন্তু এই যে যখনই দেখতেছে একটা মেয়ে টাকা কামাই করতেছে এই খেলা থেকে তখন তারাও উৎসাহিত হচ্ছে। এই জন্য আমরাও চাই শুধু এই একটা টুর্নামেন্ট না, সারা বছরই যদি ফুটবল মাঠে থাকে তো মেয়েরা আরো উৎসাহিত হবে। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন এখানকার যে ক্রীড়া অফিসার, ক্রীড়া কর্মকর্তা, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং ক্রীড়া সংস্থার যিনি কর্মকর্তা আছেন, ওনারা যেটি বলছিলেন যে নানা সীমাবদ্ধতার মধ্যেও এখানকার যে মেয়েরা ফুটবলে ভালো করছে এবং তারা নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করছে, আর এই নানা সীমাবদ্ধতা অচলায়তন ভেঙেও তারা এগিয়ে এসেছে। তো কিশোরগঞ্জের যে পুরাতন স্টেডিয়ামে যে ফুটবলের অনুশীলন চলছে এই বিষয়ে আমার কাছে ছিল সবশেষ। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নূর মোহাম্মদ। সবুজের সমারোহে ভরপুর স্পেনের বোয়েন রেটিয়ার পার্ক, যা রেতিরো নামে বেশ পরিচিত। মাদ্রিদে 40টিরও বেশি নগর উদ্যান থাকলেও রেতিরো পার্কই সবচেয়ে বেশি জনপ্রিয়। দেশি বিদেশি হাজারো পর্যটকের ভিড়ে পার্কটি সবসময় থাকে মুখরিত। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। স্পেনের রাজধানী মাদ্রিদে বহু ঐতিহাসিক স্থান থাকলেও অন্যতম হচ্ছে এই রেতিরো পার্ক, যা মাদ্রিদ শহরের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবেও বিবেচিত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটক এই নন্দিত উদ্যানটি দেখতে ভিড় করেন মাদ্রিদে। এই জায়গা খুব মনোরম পরিবেশ, তাই আমরা ছুটির দিনে এই জায়গা ঘুরতে আসি। অনেক সুন্দর একটা পার্ক, এই জায়গা দেখার মতো অনেক কিছু আছে এবং খুব নির্জন জায়গা। আমরা যখন হাঁপিয়ে উঠি তখন আমরা মাঝে মধ্যে ঘুরতে আসি মাদ্রিদের সবচেয়ে বড় পার্ক এই রেতিরো পার্কটি। এই পার্কটি শুধু মাদ্রিদ না, শুধু স্পেন না, সারা ইউরোপের মধ্যে একটি অত্যন্ত প্রসিদ্ধ এবং বিখ্যাত একটি পার্ক। পরিবেশটা খুব ভালো লাগছে, আমরা ঘুরতে আসতে পারছি এত সুন্দর একটা পরিবেশে। প্রায় 350 একরের এই পার্কটি 19 শতকের শেষ অবধি রাজতন্ত্রের দখলে ছিল। ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী অনেক কিছু সাক্ষী হয়ে আছে উদ্যানটি। তবে বর্তমানে বিনোদনের উদ্দেশ্যেই মানুষ এখানে জড়ো হন। জনসাধারণের প্রবেশের জন্য পার্কটি উন্মুক্ত রেখেছে কর্তৃপক্ষ। এটা স্পেনের অনেক
পুরাতন পার্ক, রেতিরো পার্ক, অনেক বড় পার্ক, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। এই যে মাঠে পার্কে আমরা ঘুরতে যাচ্ছি, এটার জন্য আমাদের অনেক ভালো লাগছে এবং পরিবেশটা আগের থেকে অনেকটা শীতল হয়ে যাওয়াতে আমাদের সবাই খুবই ভালো লাগছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং মানবসৃষ্ট অসংখ্য নান্দনিক দৃষ্টিনন্দন স্থান ও স্থাপনা নিয়ে ইউরোপে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্পেন। পর্যটকদের আকৃষ্ট করতে সার্বিক নিরাপত্তা ও নানাবিধ সুযোগ সুবিধা সৃষ্টির লক্ষ্য নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে দেশটির জনগণ ও সরকার। সময় সংবাদ, স্পেন। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ রাতে আসছে ফাইজারের 1,06,000 ডোজ টিকা। ভারতের সঙ্গে বর্ডার বন্ধ আরও 2 সপ্তাহ। এক সপ্তাহে 7 সীমান্ত জেলায় করোনা সংক্রমণ বেড়ে দ্বিগুণ। আম নিয়ে বিপাকে চাঁপাইনবাবগঞ্জের বাগান মালিক ও ব্যবসায়ীরা স্পেশাল ট্রেনে পাঠাতে অনীহা। কঠোর লকডাউনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা। এই ছিল ভোরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।